আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং যে যেখানে বসে আমার এই অনলাইন প্রোগ্রাম দেখছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালোই আছো। আমি আজকে তোমাদের প্রেষণা শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। প্রেষণা শ্রেণীবিভাগ নিয়ে অনেক মতভেদ রয়েছে। HMRA 1938 সালে প্রেষণাকে দুই ভাগে ভাগ করার পক্ষপাতী। তিনি প্রেষণাকে শারীরবৃত্তীয় এবং অর্জিত এই দুই ভাগে বিভক্ত করেছেন। তবে বেশিরভাগ মনোবিজ্ঞানী প্রেষণাকে প্রধানত দুই ভাগে ভাগ করেছেন। এক হচ্ছে জৈবিক বা শারীরবৃত্তীয় প্রেষণা এবং দুই সামাজিক প্রেষণা। আবার অনেকেই সাধারণ প্রেষণা নামে আর এক ধরনের প্রেষণা উল্লেখ করেছেন। জৈবিক বা শারীরবৃত্তীয় প্রেষণা প্রাণীর জৈবিক অস্তিত্ব থেকে যেসব প্রেষণার উদ্ভব হয় তাকে শারীরবৃত্তীয় প্রেষণা বা জৈবিক প্রেষণা বলে। প্রাণীর শরীরের বিপাক ক্রিয়ার ফলেই এসব প্রেষণা সৃষ্টি হয়ে থাকে। ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, কাম, মাতৃত্ব ইত্যাদি জৈবিক প্রেষণার উদাহরণ। এ ধরনের প্রেষণাকে আবার সহজাত প্রেষণাও বলা হয়, কারণ জৈবিক প্রেষণা প্রাণীর জন্মগত এবং কোনো রকম শিক্ষণ ব্যতীত হয়ে থাকে। এগুলোকে মুখ্য প্রেষণাও বলা হয়, তার কারণ এগুলি আমাদের দেহ রক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। জৈবিক প্রেষণার কতগুলো আবার বৈশিষ্ট্য রয়েছে। 1 নম্বর হচ্ছে জৈবিক প্রেষণা প্রাণীর শারীরিক তাগিদ বা প্রয়োজন থেকে সৃষ্টি হবে। 2 নম্বর হচ্ছে প্রেষণাটি জীবন ধারণের জন্য অপরিহার্য। 3 নম্বরটি হচ্ছে প্রেষণাটি জন্মগত কিন্তু শিক্ষার্জিত হবে না। 4 নম্বরটা হচ্ছে শরীরের ভারসাম্য সংস্থাপক হিসাবে প্রেষণাটা কাজ করে থাকে। 5 নম্বর প্রেষণাটা একই শ্রেণীর সকল প্রাণীর মধ্যে সমানভাবে বিদ্যমান থাকবে। 6 নম্বরটা হচ্ছে শরীরের ভিতরে অস্থির অবস্থা এবং অভাববোধ প্রাণীদেহে উত্তেজনা সৃষ্টি করবে। জৈবিক প্রেষণার মধ্যে ক্ষুধা হচ্ছে অন্যতম। ক্ষুধা একটা মৌলিক জৈবিক প্রেষণা। জন্মের পর থেকে মানুষ ক্ষুধার তাড়না অনুভব করতে থাকে। এই তাড়না উপশম করার জন্য মানুষ খাদ্য গ্রহণ করে। যখন আমাদের পাকস্থলী শূন্য হয়ে পড়ে এবং এর পেশিগুলি সংকুচিত হতে থাকে, তখন আমরা ক্ষুধার তাড়না অনুভব করি। অবশ্য পাকস্থলী কেটে বাদ দিয়েও দেখা গেছে যে প্রাণী ক্ষুধার তাড়না অনুভব করে থাকে। সাং 1938 সালে এবং ব্যাস 1939 সালে এই গবেষণাটি করেছেন। লাখার এবং কার্লসন 1915 সালে পরীক্ষা করে দেখেন যে ক্ষুধার্ত কুকুরের সাথে রক্তের শর্করার একটা সম্পর্ক রয়েছে। তাতে উক্ত কুকুরের পাকস্থলীতে ক্ষুধার সময়ের মতো সংকোচন দেখা দেয়। আবার পেট পুড়ে খাওয়া প্রাণীর রক্তে প্রবেশ করালে দেখা যায় যে সংকোচন কমে গেছে। মস্তিষ্কের হাইপোথ্যালামাসের একটা বিশেষ অঞ্চল ক্ষুধা নিয়ন্ত্রণ করে থাকে বলে অনেকে মনে করেন। হাইপোথ্যালামাসে কোনো একটা বিশেষ অঞ্চলকে উত্তেজিত করলে প্রাণী খাবার খেতে সচেষ্ট হয়, আবার কোনো অঞ্চল প্রাণীকে খাবার খাওয়া থেকে বিরত রাখে। মেয়ার 1956 সালে, মিলার এবং তার সহযোগীরা 1955 সালে এই গবেষণাটা করেছেন। থমসন 1980 সালে বলেছেন খাবার খাওয়া নিয়ন্ত্রিত হয় স্নায়বিক এবং হরমোনগত লুপ এর দ্বারা, যা হাইপোথ্যালামাসের ভিতর দিয়ে চলে গিয়েছে। কিসি এবং পাউলি 1975 সালে অভিমত প্রকাশ করেন যে হাইপোথ্যালামাসের দুটি এলাকা ক্ষুধার সাথে সম্পর্কযুক্ত। তৃষ্ণা হলো এক ধরনের তাড়না যা তরল পদার্থের অভাববোধ থেকে সৃষ্টি হয়। বেশিরভাগ প্রজাতির জন্য এটা একটা মৌলিক তাড়না। 1980 সালে রোলস এবং তার সহযোগীরা একথা বলেছেন। পানি শরীরের একটা বিশেষ উপাদান। কয়েক ঘন্টা পানি না পেলে যে কোনো প্রাণী তৃষ্ণার্ত হয়ে পড়ে। শরীরে জলীয় বস্তুর অভাব থেকেই তৃষ্ণা সৃষ্টি হয়। মুখের অভ্যন্তর এবং কণ্ঠনালীর আশপাশ যখন শুকিয়ে যায় তখনই আমরা তৃষ্ণা অনুভব করি। শারীরবিজ্ঞান পরীক্ষা করে দেখেছেন যে রক্তস্রোতে পানির অভাব ঘটলে তা মস্তিষ্কের একটা বিশেষ কেন্দ্রকে উত্তেজিত করে এবং মস্তিষ্ক স্নায়বিক প্রক্রিয়ার মাধ্যমে গলা ও জিহ্বার শুষ্কতা ঘটায়, ফলে প্রাণী তৃষ্ণার্ত হয়ে পড়ে। পরীক্ষা করে দেখা গেছে যে হাইপোথ্যালামাসে ওয়াটার রিজিয়ন নামে একটি স্থান রয়েছে যা তৃষ্ণা বা পানি নিয়ন্ত্রণ করে থাকে। 1953 সালে অ্যান্ডারসন গবেষণা করে দেখেছেন।
বিভিন্ন শারীরবৃত্তীয় ঘটনা যেমন কতগুলো হরমোন শরীরে পানির মাত্রা বজায় রাখতে ভূমিকা পালন করে। এর মধ্যে অ্যান্টিডিউরেটিক হরমোন শরীরে পানির পরিমাণ কমে গেলে বৃক্কের বা কিডনির মাধ্যমে তা নিয়ন্ত্রণ করে। শরীর হতে পানি বের হয়ে গেলে তা রক্তের আয়তনও কমিয়ে দেয়, যা হাইপোভোলেমিয়া নামে পরিচিত। রক্তের আয়তন কমে গেলে রক্তচাপ দেখা দেয়, ফলে কিডনি উত্তেজিত হয় এবং রেনিন নামক একটি এনজাইম নির্গত হয়। রেনিন বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে অ্যাংজিওটেনসিন 2 নামক একটা বস্তু গঠন করে, যা রক্তে সঞ্চালিত হয় এবং পানি পান করার আগ্রহ জাগিয়ে তোলে। স্ট্রিকার 1977 সালে এই গবেষণাটি করেছেন। জৈবিক প্রক্রিয়ায় তৃষ্ণা হলো এক সেট ড্রিঙ্কিং সার্কিটের কার্যকলাপের অনুরূপ অবস্থা। ড্রিঙ্কিং সার্কিট হলো টিস্যু, অঙ্গ এবং স্নায়ুতন্ত্রের সাথে স্নায়বিক এবং হরমোনগত সংযোজক। এই ড্রিঙ্কিং সার্কিট অন্যান্য প্রেষণার মতো গভীরভাবে হাইপোথ্যালামাসের সাথে সংযুক্ত। 1980 সালে থমসন এবং তার সহযোগীরা এই গবেষণাটি করেছেন। কাম বা যৌন কামনা দৈহিক প্রয়োজনগুলির মধ্যে অন্যতম প্রধান প্রয়োজন। কাম প্রেষণায় যৌন হরমোনের প্রভাব সহজেই ধরা পড়ে। বয়স বাড়ার সঙ্গে এ হরমোনের সম্পর্ক রয়েছে। ছেলে বা মেয়ে বয়স্ক না হলে এ হরমোনের প্রভাব পরিলক্ষিত হয় না। যৌন হরমোনের প্রভাবের ফলে যৌনক্রিয়ার জন্য শরীরের ভিতর এক ধরনের চাপের সৃষ্টি হয় এবং যৌনক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত এ চাপটির প্রভাব বজায় থাকে। বয়ঃপ্রাপ্ত হলে প্রাণীর যৌনগ্রন্থি পূর্ণতা লাভ করে। স্ত্রী যৌন হরমোন হলো অ্যাস্ট্রোজেন, যা মূলত ডিম্বাশয় থেকে আসে। এগুলো অ্যাড্রিনাল গ্রন্থি থেকেও এসে থাকে। অ্যাড্রিয়ল একটি গুরুত্বপূর্ণ অ্যাস্ট্রোজেন। অ্যান্ড্রোজেন হলো পুরুষ যৌন হরমোন, যা প্রধানত অন্ডকোষ থেকে নির্গত হয়। এটি অ্যাড্রিনাল গ্রন্থি থেকেও নির্গত হয়ে থাকে। টেস্টোস্টেরন হলো একটি মুখ্য অ্যান্ড্রোজেন। পুরুষ এবং মহিলা উভয়ের মধ্যেই পুরুষ ও স্ত্রী যৌন হরমোন বিদ্যমান রয়েছে। এটি শুধু তুলনামূলক পরিমাণগত দিক থেকে পৃথক। মর্গান, কিং, ওয়াইজ এবং স্কোপলার 1993 সালে এই কথাটি বলেছেন। ক্ষুধা, তৃষ্ণা ও যৌন কামনা ছাড়াও মাতৃত্ব নিদ্রাকে জৈবিক প্রেষণার অন্তর্ভুক্ত করা হয়। মাতৃত্ববোধ সকল প্রাণীর মধ্যেই পরিলক্ষিত হয়ে থাকে। মাতৃত্বের মূলেও কতগুলি হরমোন কাজ করে। পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত প্রোলেকটিন নামক হরমোন এ ধরনের আচরণের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওয়াইজনার এবং শেয়ার্ড 1933 সালে এক গবেষণায় দেখতে পান যে কুমারী ইঁদুরের শরীরে প্রোলেকটিন ইনজেকশন দিলে তারা সত্যিকার মায়ের মতো ছোট ইঁদুরদের রক্ষণাবেক্ষণ ও লালন পালন করে। নিদ্রা। কর্মক্লান্ত শরীরের জন্য বিশ্রামের প্রয়োজন। নিদ্রা শরীরকে এরূপ বিশ্রামের সুযোগ করে দেয়। জাগ্রত অবস্থায় কর্মের মাধ্যমে যে শক্তি ব্যয়িত হয়, নিদ্রায় তা পূরণ ঘটে। নিদ্রা আলস্য, জড়তা, অবসাদ দূর করে এবং কর্মশক্তির উপাদান যোগায়। পরীক্ষা করে দেখা গেছে যে মস্তিষ্কের থ্যালামাস ও রেটিকুলার ফরমেশন প্রাণীর নিদ্রাকে নিয়ন্ত্রণ করে থাকে। জৈবিক প্রেষণার সংখ্যা সীমিত, কিন্তু সামাজিক প্রেষণার সংখ্যা অনেক। যেমন নিরাপত্তা, স্বীকৃতি, প্রতিক্রিয়া, যুথচারিতা, কৃতিপ্রেষণা, স্বীকৃতির চাহিদা, ক্ষমতার লিপ্সা, পদমর্যাদা, খ্যাতি, এইসব হচ্ছে সামাজিক প্রেষণার অংশ। সামাজিক প্রেষণা তৈরি হয় মানুষের সমাজ জীবন থেকে, যেখানে একজন ব্যক্তি সমাজের অন্যান্য ব্যক্তির সঙ্গে পারস্পরিক সম্পর্কে অবতীর্ণ হয়। সমাজ জীবন থেকে শিক্ষার মাধ্যমে এই প্রেষণা অর্জন করা হয় বলে একে শিক্ষালব্ধ বা অর্জিত প্রেষণা বলা হয়ে থাকে। এই প্রেষণা জীবন ধারণের জন্য অত্যাবশ্যকীয় বা অপরিহার্য নয় বলে একে গৌণ প্রেষণাও বলা হয়। খ্যাতি, যশ, সুনাম, অর্থলাভের বাসনা এসব হচ্ছে সামাজিক প্রেষণার উদাহরণ। সামাজিক প্রেষণা ব্যক্তিগত অথবা গোষ্ঠীগত হতে পারে। ব্যক্তিগত প্রেষণার উদ্ভব হয় ব্যক্তির অভিজ্ঞতা থেকে। ব্যক্তির পছন্দ, অপছন্দ, রুচি, অভিমত ইত্যাদি এই ধরনের প্রেষণা অন্তর্ভুক্ত। গোষ্ঠীগত প্রেষণার সৃষ্টি হয় সমাজ জীবন থেকে। একত্রে বসবাস করার বাসনা একটা গোষ্ঠীগত প্রেষণা। মানুষের সামাজিক চাহিদা শেষ নেই। যেমন একজন হয়তো বেশি বেতন পাওয়ার জন্য একটা চাকরি থেকে আরেকটা চাকরি করার চেষ্টা করে, আরেকজন নতুন ডাক টিকিট সংগ্রহ করার জন্য জীবনের অনেক প্রয়োজনীয় জিনিস বর্জন করে, আরেকজন হয়তোবা বিদেশ ভ্রমণের জন্য টাকা জমায়, আবার কেউ বা চাইছে রাজনৈতিক ক্ষমতা দখল করতে।
মানুষের শত সহস্র উদ্দেশ্য প্রণোদিত আচরণকে অর্থপূর্ণভাবে ব্যাখ্যা করতে গিয়ে অনেকেই সামাজিক পেশনাকে কয়েকটা মৌলিক শ্রেণীতে ভাগ করার কথা বলেছেন। মনোবিজ্ঞানী থমসন 1923 সালে বলেছেন যে সব রকম সামাজিক পেশনাকে 4টি মৌলিক শ্রেণীতে ভাগ করা যায়। 1 হচ্ছে নিরাপত্তা, 2 স্বীকৃতি, 3 প্রতিক্রিয়া ও 4 নতুন অভিজ্ঞতা লাভের ইচ্ছা। আবার মারে 1938 সালে বলেছেন 20টি সামাজিক পেশনায় মানুষের জীবনের সব কাজকর্মের মৌলিক উৎস। তিনি সঞ্চয় বা লাভ, শৃঙ্খলা, সাফল্য, স্বাধীনতা, আক্রমণ, দলভুক্তি ইত্যাদি পেশনার নাম উল্লেখ করেছেন। বিভিন্ন ধরনের সামাজিক পেশনা রয়েছে, তার মধ্যে যূথচারিতা একটা সামাজিক পেশনা। যে সকল প্রাণী সঙ্গপ্রিয় তারা দলবদ্ধ হয়ে বসবাস করে, এরূপ দলবদ্ধ হয়ে থাকার ইচ্ছাটাকেই যূথচারিতা বলে। যূথচারিতা একটা অর্জিত পেশনা এবং সমাজে বাস করার ফলে আমরা এটা অর্জন করি। অনেকে যূথচারিতাকে সহজাত পেশনাও হিসেবে গণ্য করার পক্ষপাতী, কিন্তু প্রকৃতপক্ষে যূথচারিতা সহজাত পেশনা নয়, কারণ এর কোনো জৈবিক ভিত্তি নেই এবং সকল শ্রেণীতে এই পেশনাটি বর্তমান নেই। ছোট্ট শিশুকে তার বাবা মা আদর করে, সে তার সাথে মিশে আনন্দ পায়। ধীরে ধীরে সে খেলার সাথী এবং বন্ধুদের সাথে থাকতে পছন্দ করে। পরবর্তীতে সে তার আশেপাশের লোকদের সঙ্গ কামনা করে। যূথচারিতা জন্মগত না হলেও একটি শক্তিশালী সামাজিক পেশনা। নিরাপত্তা। সুস্থ স্বাভাবিক জীবনযাপন সকলেই কামনা করে। এর মূলে রয়েছে নিরাপত্তাবোধ। আমরা সকলেই নিরাপদে বসবাস করতে চাই। এই নিরাপত্তা ব্যক্তির জীবন রক্ষার জন্য হতে পারে, সম্পদ রক্ষার জন্য হতে পারে, অথবা গোষ্ঠী ঐক্য বজায় রাখার জন্যও হতে পারে। নিরাপত্তার অভাব একটি ভয়জনিত সামাজিক পেশনা। ব্যক্তির জীবন, তার ধন সম্পদ, মানমর্যাদা, ক্ষমতা, যশ প্রভৃতি হারিয়ে যাবার ভয় থেকেই জন্ম নেয় নিরাপত্তার অভাব। বর্তমান যুগে আমরা সবসময় নিরাপত্তার অভাব অনুভব করছি। চোর ডাকাতের ভয়ে ধনীকে সবসময় দুশ্চিন্তাগ্রস্ত থাকতে হয়। রাস্তায় বেরুলেই হাইজাকার ও ছিনতাইকারীদের ভয় পেয়ে বসে। সন্ত্রাস ছড়িয়ে পড়ছে সারা দেশে, স্লোগান উঠছে সন্ত্রাসমুক্ত পরিবেশ চাই। এ সকল ঘটনা ব্যক্তিকে সবসময় উদ্বিগ্ন করে তোলে। ফলে ব্যক্তিগত জীবনে যেমন সুখ শান্তি বিনষ্ট হয়, তেমনি সামাজিক জীবনে দেখা দেয় অস্থিরতা। আর এসবের মূলে রয়েছে সামাজিক নিরাপত্তার অভাব। তাই বলা হয় যে নিরাপত্তার অভাব একটা সামাজিক পেশনা। খ্যাতি। জীবনে খ্যাতি চায় না এরকম লোকের সংখ্যা এই পৃথিবীতে খুবই কম। প্রত্যেক মানুষই চায় তার কাজের স্বীকৃতি। কাজের স্বীকৃতিই ব্যক্তিকে খ্যাতির শীর্ষে নিয়ে যায়। মানুষ তার ভালো কাজের স্বীকৃতি হিসেবে খ্যাতি লাভ করে। কবি, সাহিত্যিক, খেলোয়াড়, গায়ক প্রত্যেকেই তাদের নিজ নিজ কাজের স্বীকৃতি হিসেবে খ্যাতি অর্জন করেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ সাহিত্যিকগণ তাদের অনবদ্য রচনার জন্য খ্যাতি অর্জন করেছেন। একজন ভালো ছাত্রী তার আচরণের দ্বারা, তার কর্মের দ্বারা সকলের দৃষ্টি আকর্ষণ করতে পারে, খ্যাতি লাভ করতে পারে। খ্যাতি লাভের আকাঙ্ক্ষা ব্যক্তিকে উন্নত জীবনযাপনের লক্ষ্যে ধাবিত করে। এছাড়াও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পেশনা রয়েছে, যেমন কৃতি পেশনা। সফলতা প্রতিষ্ঠা লাভের প্রাথমিক সোপান। প্রতিটি মানুষই চায় প্রতিষ্ঠা লাভ করতে। সফলতা অর্জন বা প্রতিষ্ঠা লাভের ইচ্ছাই হলো কৃতি পেশনা। এই কৃতি পেশনা এমন একটা অভ্যন্তরীণ শক্তি যা প্রাণীকে কর্মসম্পাদনে উচ্চমানের তাগিদ দেয়। যে ব্যক্তির মধ্যে কৃতি পেশনা অধিক বর্তমান, সে খুব পরিশ্রমী হবে এবং সাফল্যের দ্বার তার জন্য উন্মুক্ত। সে যে সমাজের জনগণের মধ্যে এ পেশনার আধিক্য রয়েছে, সে সমাজ তত উন্নত। স্বীকৃতির চাহিদা। প্রত্যেক মানুষই চায় তার কাজের স্বীকৃতি। কোনো কাজ করার পর প্রত্যেকেই তার কাজের ইতিবাচক স্বীকৃতি প্রত্যাশা করে। স্বীকৃতি প্রাণীর মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে। কবি, সাহিত্যিক, গায়ক, নাট্যকার, খেলোয়াড় প্রত্যেকেই চায় তাদের নিজ নিজ কাজের স্বীকৃতি। একজন ছাত্র শ্রেণীকক্ষে দাঁড়িয়ে শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করে। শিক্ষকের প্রশংসাসূচক বাণী তাকে আনন্দ দেয়। খেলার মাঠে হর্ষোৎফুল্ল জনতার চিৎকার কোনো খেলোয়াড়কে আরও উদ্দীপিত করে তোলে। কোনো কাজ সম্পন্ন করার পর পিতা যখন তার ছোট শিশুকে কোলে তুলে ভালো ছিল বলে আদর করেন, সন্তানের মন তখন আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। এই সবই স্বীকৃতি পেশনার উদাহরণ। ক্ষমতার লিপ্সা।
ক্ষমতা লাভের ইচ্ছা একটা গুরুত্বপূর্ণ সামাজিক প্রেষণা। ক্ষমতা লাভ করার ইচ্ছা অনেকের মধ্যেই বর্তমান। এই ইচ্ছা যাদের মধ্যে একবার জন্মে, ইচ্ছাটি তাদের মধ্যে উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। কোনো ছাত্র শ্রেণী প্রতিনিধি নির্বাচিত হবার পর পরবর্তীতে সাধারণ সম্পাদক বা সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার চিন্তা করবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবার পর কোনো ব্যক্তি জেলা পরিষদের চেয়ারম্যান এবং সংসদ সদস্য নির্বাচিত হবার পরিকল্পনা করবে। ক্ষমতার লিপ্সার জন্যই এমনটি ঘটে। পদমর্যাদার চাহিদা। পদমর্যাদার প্রয়োজন এই বোধ যাদের তাড়িত করছে, তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাচ্ছে। একজন ছাত্রের জন্য পদমর্যাদার বিষয় হলো পরীক্ষায় খুব ভালো করা, ছোট শিশুর জন্য চাকচিক্যময় সুন্দর পোশাক পরিচ্ছদ, মধ্যবিত্ত মহিলার জন্য সুন্দর নকশাখচিত সোনার গহনা, মন্ত্রী ঊর্ধ্বতন সরকারি কর্মচারীদের জন্য হাল ফ্যাশনের বাড়ি এবং নতুন মডেলের গাড়ি থাকা। পদমর্যাদার প্রয়োজন যেমন মানুষকে পরিশ্রমী করে তোলে, তেমনি আবার কোনো কোনো ক্ষেত্রে মানুষকে অসৎ বিপদগামীও করে তোলে। মানুষ স্বাভাবিক উপায়ে যখন লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়, তখন মাত্রাধিক পদমর্যাদার বাসনা তাকে অবৈধভাবে তা করতে প্ররোচিত করে। সাধারণ প্রেষণা। কিছু কিছু প্রেষণা আছে যা জীবন ধারণের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয়, আবার এগুলা শিক্ষালব্ধ বা অর্জিতও নয়, কিন্তু প্রায় প্রতিটি প্রাণীর ভিতর এগুলি দেখা যায়, যেমন ঔৎসুক্য, কর্মস্পৃহা, জানের ইচ্ছা ইত্যাদি। এ ধরনের পেশনাই হচ্ছে সাধারণ পেশনা। ভ্রমণ করা, খেলাধুলা, পর্বত আরোহণ, নৌকা বাইচ, মজার গল্প বলা, এমনি কত কাজই না মানুষ করে থাকে। এসব পেশনা যে প্রাণীকে বিভিন্ন কাজ করতে প্রণোদিত করে সে সম্পর্কে পরীক্ষালব্ধ প্রমাণ রয়েছে। পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে প্রাণীকে সাহায্য করার জন্যই সম্ভবত এই পেশনার উদ্ভব হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তাহলে পেশনার শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করা হলো। এই ক্লাসটি তোমরা নিশ্চয় মনোযোগ দিয়ে শুনেছ এবং পরবর্তীতে তোমরা বই নিয়ে পড়াশোনা করলে আরো বিস্তারিত জানতে পারবে। আজ তাহলে এখানেই রাখি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।